নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেটস নিয়ে, এবং সেখানে আনোয়ার আলী নিয়ে আরেকটা আপডেট আছে। এবং আজকে সকালেই বলেছিলাম যে আনোয়ার আলীকে নিয়ে একটা ফাইনাল আপডেট দিচ্ছি, এরপর একদম ভালো আপডেট এলে তারপরেই জানাবো। তবে আবারও কিছু আপডেট দিতে হচ্ছে, কারণ এসেছে। তবে আমি জানি যে হয়তো অনেকে আনোয়ার আলীর এই যে ঘটনা চলছে এটা দেখে দেখে হয়তো বড় হয়ে যেতে পারো। তো শুধুমাত্র আনোয়ার আলীকে নিয়ে আমরা আলোচনা করবো না, তার পরবর্তী অংশে আমরা আলোচনা করবো ব্যাঙ্গালুরু এফসি টিমটাকে নিয়ে, যে এই বছরের যে সামনের মরশুমের ব্যাঙ্গালুরু এফসি টিম, সেই টিমটাকে কেমন লাগছে, কতটা শক্তিশালী লাগছে, ব্যাঙ্গালুরুর জন্য বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে, সুনীল ছেত্রী লাস্ট ইয়ার হতে চলেছে। তো ব্যাঙ্গালুরু এফসি টিমটা একটা ইন্টারেস্টিং টিম কিন্তু হচ্ছে সামনের মরশুমের জন্য, তো সেই পার্টটাও ইন্টারেস্টিং হবে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আনোয়ারের কেসটা নিয়ে একটু কথা বলে নেওয়া যায়, তো সকালে কেসটা এক্সপ্লেন করে দিয়েছিলাম তোমাদেরকে, তো বুঝতে পেরে গিয়েছিল সবাই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানের লিগ্যাল কন্ট্রাক্ট আছে, যেটা সব থেকে বড় কথা এই মুহূর্তে, যেটা বারবারই বলে আসছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান তারা কিন্তু আনোয়ার আলীকে 19 তারিখ প্র্যাকটিসে যোগ দিতে বলেছে। তো 19 জুলাই থেকে সম্ভবত মোহনবাগানের কিন্তু ফার্স্ট টিমের প্র্যাকটিস শুরু হতে চলেছে। এবং মোহনবাগান আজকে একটা পোস্ট দেয়, আর দেখে যারা কিসমে কিতনা হে দাম, মানে সেখানে একটা সেরা লেভেলের রিল বানিয়ে পোস্ট করে আনোয়ারকে নিয়ে, যেখানে দাঁড়িয়ে এই ব্যাপারটা ক্লিয়ার যে মোহনবাগান শেষ থেকে ছাড়বে সেটাই ইঙ্গিত দিতে চাইছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কেসটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাচ্ছে, আনোয়ারের সমস্যা হবার সম্ভাবনা আছে। তবে সেই সবের আগে মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে অফিসিয়ালি 19 তারিখ রিপোর্টিং এর জন্য বলেছে। দেখো, আনোয়ার আলী তো মোহনবাগানের প্লেয়ার লিগালি, তো সেই কারণে মোহনবাগান সবসময় দাবি করবে আনোয়ার আলী আমাদের প্লেয়ার। এবং আনোয়ার আলীকে কিন্তু 19 তারিখ 19 জুলাই মোহনবাগান প্র্যাকটিসে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। এবং তার সঙ্গে এটাও শুনছি যে মোহনবাগান কিন্তু সিএফএল এর স্কোয়াডে পর্যন্ত আনোয়ারকে রেজিস্টার করানোর চেষ্টা করছেন। যদিও আইএফএ নাকি প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে সিদ্ধান্ত দেয়, সেইটা দেখে নাকি রেজিস্টার করাবে এরকম বলেছে। তো সেখানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একদম মানে আনোয়ারকে কোনোভাবেই কোনো দিকে হালকা ছাড়ছে না। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু যদি আনোয়ার আলী এবার 19 তারিখ এসে প্র্যাকটিসে যোগ না দেয়, সেইখানে গিয়ে কিন্তু ব্যাপারটা এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে, এআইএফএফে যাবে, সেই কাজগুলো মোহনবাগান করবে। আপাতত মোহনবাগান 19 তারিখ আনোয়ারকে যোগ দেবার কথা বলেছে। আনোয়ার যদি চলে আসে, টিমের সঙ্গে যোগ দেয়, প্র্যাকটিস করে, কোনো ব্যাপার না, আনোয়ার খেলবে। না করলে কিন্তু ব্যাপারটা এবার সমস্যার জায়গায় যাবে। তো এটা হচ্ছে মোহনবাগানের স্ট্যান্ড, যে মোহনবাগান 19 তারিখ অবধি অপেক্ষা করবে আনোয়ার যাতে প্র্যাকটিসে যোগ দেয় সেটার জন্য, সেটা না হলে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে। তবে যদি আনোয়ার তার আগে এআইএফএফ বা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে রিপোর্ট করে যে আমি মোহনবাগানের সঙ্গে খেলবো না, আমি কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে আসবো, সেখানে কিন্তু তার আগেও প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই বিষয়টা অ্যাকশন নিতে পারে। তো সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবার এখানেই আসছে হচ্ছে ইস্ট বেঙ্গলের সঙ্গে ডিল কি হয়েছে না হয়েছে সেইটা। তো আজকে রেপ স্পোর্টসের তরফ থেকে কিন্তু দুপুরবেলায় একটা লাইভ করা হয়, যেইখানে কিন্তু আনোয়ার আলীর 10 তারিখ দুপুর 3:08 মোহনবাগানকে করা মেলটা দেখানো হয়। এবার 10 তারিখ রাত্রে আমি তোমাদের বলেছিলাম যে আনোয়ার আলী মোহনবাগানই থাকতে চায়, সেটা আবার কালকে মানে 11 তারিখ রাত্রে গিয়ে বলতে হয় যে ইস্ট বেঙ্গলে সই করেছে, এরকম খবর আসছে। তো দেখো কেন বলেছিলাম, খবর ছিল। তো সেখানে কিন্তু এই মেলটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু আনোয়ার আলী মোহনবাগানকে যেটা লিখে পাঠিয়েছে সেটা হচ্ছে 8ই জুলাই সে নাকি আর কি তার কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, লোন এগ্রিমেন্ট। যেটা কিভাবে সে করেছে আমি জানি না, কারণ তার তো লোন এগ্রিমেন্ট টার্মিনেট করার কোনো ক্লজই নেই। তবে তারপর কিন্তু আনোয়ার লিখেছে যে এখনো পর্যন্ত আমি কোনো ক্লাবে সই করিনি, এবং আমি কিন্তু মোহনবাগানের সঙ্গে একটা পার্মানেন্ট ট্রান্সফার এগ্রি করতে চাইছি, এবং আমি সবসময় মোহনবাগানে সই করতে প্রেফার করব অন্য কোনো ক্লাবে যাবার থেকে, কারণ আমি হ্যাপি আছি মোহনবাগানে এবং যে কন্ট্রাক্টটা আমাকে অফার করা হচ্ছে তাতে। তো এটা পরশুদিন দুপুরের ইমেল, যেখানে কিন্তু আনোয়ার আলী ক্লিয়ারলি বলেছে যে সে মোহনবাগানে থাকতে পারলেই খুশি হবে এবং মোহনবাগানেই সেই সই করতে চায়, যে খবরটা তোমাদের রাত্রে বলেছিলাম। এবং সেখানে কিন্তু তারপর সে লিখেছে দেয়ারফর আই উড রিকোয়েস্ট ইউ টু কন্ট্যাক্ট দিল্লি এফসি, যে তারপর আমি রিকোয়েস্ট করছি দিল্লি এফসিকে কন্ট্যাক্ট করে এই পার্মানেন্ট ডিলের ব্যাপারে আলোচনা করতে, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেখানে। তো সেই জায়গায় কিন্তু আনোয়ার 10 তারিখ মানে পরশুদিন ক্লিয়ারলি এটা লিখে পাঠিয়েছে যে সে পার্মানেন্ট ডিলে মোহনবাগানে সই করতে চায়। কিন্তু তারপর যেটা পরবর্তীকালে খবর আসে যে ইস্টবেঙ্গলের ডিলে সই করেছে, সেটা তারপর হয়েছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগান কেন পার্মানেন্ট ডিলের জন্য ইন্টারেস্ট দেখালো না, এই প্রশ্নটা আসতে পারে সবার মনে। তো সেখানে হয়তো কারণ এটাই যে যেহেতু মোহনবাগান অলরেডি তার সঙ্গে 4 বছরের একটা কন্ট্রাক্ট সাইন করে রেখেছে 2027 পর্যন্ত, সেইখানে একটা ভ্যালিড কন্ট্রাক্ট থাকার পরও আনোয়ার কিভাবে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে পার্মানেন্ট কন্ট্রাক্টে সাইন করবে বলে, যেখানে অলরেডি তার সঙ্গে 4 বছরের কন্ট্রাক্ট হয়ে আছে। যদি আনোয়ার এইটা করে, তো অন্য প্লেয়াররা
প্লেয়াররাও এটা করার জন্য আগ্রহ দেখাবে, কেউ বলতে পারে যে আমি আবার নতুন করে এই ডিলে সাইন করব, এই সমস্ত কিছু হতে পারে, ডিসপিউট হতে পারে, অন্য প্লেয়াররাও এই রাস্তায় হাঁটতে পারে। আই থিঙ্ক সেই কারণেই মোহনবাগান কিন্তু পার্মানেন্ট ডিলের জন্য যায়নি, যেহেতু অলরেডি একটা লিগাল কন্ট্রাক্ট আনোয়ারের সঙ্গে 2027 পর্যন্ত মোহনবাগানের আছে সেই কারণে। তবে এরপর গিয়ে হয়তো আনোয়ার 10 তারিখ রাত্রের দিকে বা যখন হোক ইস্ট বেঙ্গলের ডিলে সাইন করেছে। তবে যেই ডিলে সাইনের কথা হচ্ছে সেটা কিন্তু কোনো প্রি কন্ট্রাক্ট টাইপের ডিল হবে, কারণ যদি অফিসিয়াল কোনো কন্ট্রাক্টে সাইন করতো সেটা কিন্তু মোহনবাগানের এনওসি ছাড়া পসিবল না, এবং সেই সইটাও যদি না প্লেয়ার স্ট্যাটাস কমিটি অ্যাপ্রুভ করে সেটা কিন্তু ভ্যালিড হবে না। তার মানে মোহনবাগানের এনওসি ছাড়া কিন্তু আনোয়ারের পক্ষে গিয়ে অন্য ক্লাবে খেলা সম্ভব না, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত কি হয় সেইটা দেখার আছে। তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে ব্যাপারটা যাবার আগেও মোহনবাগান 19 তারিখ অব্দি আনোয়ারকে সময় দিয়েছে, যে 19 তারিখের মধ্যে যদি আনোয়ার এসে 19 তারিখ রিপোর্টিং করে তাহলে কোনো অসুবিধা নেই, আনোয়ার আলীকে নিয়েই মোহনবাগান কন্টিনিউ করবে। বাট যদি না হয় তখন এইসব জায়গায় ব্যাপারটা যাবে, এবং সেখানে কিন্তু ফাইন থেকে শুরু করে আনোয়ারের ব্যান খাওয়া পর্যন্ত অনেক কিছুই হতে পারে। তো সেই জায়গাতে আনোয়ারকে কিন্তু মোহনবাগান এই সুযোগটা দিয়েছে 19 তারিখ রিপোর্ট করার জন্য। তো এই কারণেই মোহনবাগান কিন্তু এতটা কনফিডেন্ট আছে যে যেহেতু মোহনবাগান লিগালি ঠিক এবং সেখানে 19 তারিখ রিপোর্ট করার কথা বলেছে, বল এখন আনোয়ারের কোর্টে। আনোয়ার যদি ঝামেলায় জড়াতে চায় সেখানে সেটা হবে, আর যদি আনোয়ার না চায় সেটা, তাহলে তাকে কিন্তু 19 তারিখ এবার এসে মোহনবাগান প্র্যাকটিসে যোগ দিতে হবে। এবার আনোয়ার একটা পার্মানেন্ট ডিল করতে চাইছে, এবং সেখানে কিন্তু মোহনবাগান যেহেতু আগে থেকে কন্ট্রাক্ট আছে এবং নিজে থেকে আনোয়ার টার্মিনেট করছে কন্ট্রাক্ট, এইসবের জন্য হয়তো সেই ব্যাপারে ইন্টারেস্ট দেখায়নি। এবং সেখানে দাঁড়িয়ে শুনছি নাকি ইস্টবেঙ্গল একটা আনোয়ারকে 4-4.5 কোটি টাকা পার ইয়ারের কন্ট্রাক্ট দিয়েছে, যেখানে আনোয়ার মোহনবাগান থেকে 1.5 কোটির মতো একটা অ্যামাউন্ট পায়। মানে ইস্টবেঙ্গল কিন্তু একটা হিউজ কন্ট্রাক্ট অফার করেছে, বাট সেটা মোহনবাগানের এনওসি ছাড়া কিন্তু আনোয়ারের পক্ষে অ্যাকসেপ্ট করা পসিবল না। সেই জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এবার 19 তারিখ অব্দি ওয়েট করো, তারপর দেখা যাক কি হয়। তো সেখানে আই থিঙ্ক এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আর বাকি ডুরান্ড কাপের শিডিউল কিন্তু বেরিয়েছে, সেখানে যদি মোহনবাগানের শিডিউলের আমরা কথা বলি, মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচটা খেলবে 27 জুলাই ডাউন টাউন হিরোসের এগেনস্টে, দেন 8ই আগস্ট খেলবে ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে, এবং ইমামি ইস্টবেঙ্গলের এগেনস্টে কিন্তু 18ই আগস্ট কলকাতা ডার্বি কিন্তু হতে চলেছে ডুরান্ড কাপের। তো এটা হচ্ছে মোহনবাগানের ডুরান্ড কাপের শিডিউল। ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের শিডিউলের কথা বললে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচটা খেলবে 29 জুলাই ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে, দ্বিতীয় ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল খেলবে 7ই আগস্ট ডাউন টাউন হিরোসের এগেনস্টে, এবং 18ই আগস্ট মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে ইস্টবেঙ্গলের কিন্তু কলকাতা ডার্বি। তো সেটা কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের শিডিউল ডুরান্ড কাপের জন্য। আর ডুরান্ড কাপ টেলিকাস্ট কিন্তু সোনিতে হবে, সোনি স্পোর্টসে দেখাবে। এরপর যে জিনিসটা আমরা কালকে থেকে এক্সপেক্ট করছিলাম সেই আপডেটটাই ফাইনালি অফিসিয়ালি কনফার্ম হয়ে বেরিয়ে এসেছে। এই যে ওড়িশা এফসি যে ইটস হিউজলিকে পোস্ট করেছিল সেটা হয়তো হুগোর জন্য ছিল, এবং তারপর রাত্রের দিকে কালকে আমরা দেখি যে হুগোও কিন্তু অফিসিয়ালি নিজের সোশ্যাল মিডিয়াতে মোহনবাগানকে বিদায় জানিয়ে দেয়। এবং তারপর কিন্তু আজকে সন্ধ্যেবেলা ওড়িশা এফসির তরফ থেকে কিন্তু হুগো বুমোসকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু অফিসিয়ালি এবার হুগো বুমো ওড়িশা এফসির প্লেয়ার। অত আবারও তার পুরনো কোচ সের্জিও লোবেরার আন্ডারে ওড়িশা এফসিতে হুগো বুমো যোগ দিচ্ছে। দেখা যাক হুগো বুমোর পারফরমেন্স ওড়িশাতে কিরকম থাকে। এরপর আমরা যদি চলে যাই ভিডিওর পরবর্তী অংশে, যেখানে আমরা আলোচনা করব ব্যাঙ্গালোর এফসি টিমকে নিয়ে। এই সামনের 2024-25 মরসুমের জন্য ব্যাঙ্গালোর এফসি টিমটা কতটা তৈরি, সুনীল ছেত্রীর লাস্ট মরসুম, সেখানে ব্যাঙ্গালোর এফসি কিরকম দল বানিয়েছে, কতটা ভালো লাগছে ব্যাঙ্গালোর এফসির দল, সেই নিয়ে আলোচনা করব। তো এখনো পর্যন্ত ব্যাঙ্গালোর এফসি তাদের সব শাইনিংগুলো কমপ্লিট করেনি, এখনো একটা বিদেশি শাইনিং বাকি আছে, ডোমেস্টিক আড়াই ভালো হতে পারে বাকি। যদি ব্যাঙ্গালোর এফসির আমরা বর্তমানের যে 5 জন বিদেশি আছে তাদের নিয়ে ফার্স্টে কথা বলে নিই, তো ব্যাঙ্গালোর এফসি কিন্তু লাস্ট ইয়ার থেকে আলেকসান্দার সোবানোভিচ ডিফেন্ডার তাকে রেখেছে, যথেষ্ট ভালো খেলেছিল লাস্ট মরসুম। তো অস্ট্রেলিয়ান এই ডিফেন্ডার আছে, তার পাশাপাশি আরেকজন অস্ট্রেলিয়ান রায়ান উইলিয়ামস, যে কিন্তু ফরওয়ার্ডের প্লেয়ার, উইংয়ে খেলতেও প্রেফার করে, স্ট্রাইকারও খেলতে পারে, সেও কিন্তু আছে। বাকি কিন্তু এই মরসুম এখনো পর্যন্ত 3টে বিদেশিকে ব্যাঙ্গালোর এফসি সাইন করিয়েছে, যার মধ্যে প্রথমজন হচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জে পেরেইরা ডিয়াজ, তো তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে সাইন করিয়েছে। তার পাশাপাশি কিন্তু আরেকজন মুম্বাই সিটি এফসির প্লেয়ার মিডফিল্ডার, স্প্যানিশ মিডফিল্ডার আলবার্তো নোগুয়েরা, তাকেও ব্যাঙ্গালোর এফসি সাইন করিয়েছে। এবং এর পাশাপাশি আরেকজন স্প্যানিশ ফরওয়ার্ড এডজার মেন্ডেজ, যেটা কিন্তু একটা হাই প্রোফাইল সাইনিং ব্যাঙ্গালোর এফসির জন্য, তাকেও কিন্তু নিয়েছে, যেও কিন্তু মেনলি উইংয়ে খেলতে প্রেফার করে, স্ট্রাইকারও খেলে, এবং লা লিগাতে 150-র উপর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, ভীষণ একজন হাই প্রোফাইল প্লেয়ার এবং এক্সপিরিয়েন্সড প্লেয়ার। তো সেখানে কিন্তু ব্যাঙ্গালোর এফসি এই বিদেশিগুলোকে রেখেছে। যদিও আপফ্রন্টের বিদেশিদের ক্ষেত্রে একটা এজ ফ্যাক্টর মনে হতে পারে, যে এডজার মেন্ডেজ 34 বছর বয়স, নোগুয়েরার 34 বছর বয়স, তোমার পেরিরা ডিয়াজের 33 বছর বয়স, তো এটা মনে হতে পারে যে আপফ্রন্টের বিদেশিদের একটু এজটা বেশি। তবে এক্সপিরিয়েন্সড প্লেয়ার নোগুয়েরা বা জর্জে পেরিরা ডিয়াজ তো ইন্ডিয়াতে অনেকদিন খেলছে, কন্ডিশন চেনে, তার সঙ্গে সুনীল ছেত্রী আছে, তো হ্যাঁ এক্সপিরিয়েন্সড আছে কিন্তু আপফ্রন্টে।
এজটা একটু বেশি, এটা বলতে পারো। তবে কোয়ালিটি থাকলে এজ ম্যাটার করে না, সেটা আমাদের বার্থোলোমিউ ওগবেচে, ফেরান কোরোমিনাসের মতো প্লেয়াররা দেখিয়ে দিয়ে গেছে। বাকি ভারতীয় প্লেয়ারদের কথা বললে সেখানে একটা বড় অ্যারাইভাল কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে এই মরসুমে হয়েছে, সেটা হচ্ছে রাহুল ভেকে। মুম্বাই সিটি এফসি তাদের ক্যাপ্টেন ছিল এবং এক্স ব্যাঙ্গালোর এফসি প্লেয়ার, সে কিন্তু আবার ব্যাঙ্গালোর এফসিতে ফিরেছে। ফলে কিন্তু ব্যাঙ্গালোর এফসির যেই ডিফেন্সটা লাস্ট ইয়ার আইএসএল শুরুর আগে মনে হচ্ছিল যে একটুখানি ইন্ডিয়ান ডিফেন্সে প্রবলেম হতে পারে, এই ইয়ার আইএসএল শুরুর আগে কিন্তু মনে হচ্ছে সেটা ব্যাঙ্গালোর এফসির স্ট্রেংথ হতে পারে। কারণ লাস্ট ইয়ার জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চিংলেন সানা সিংকে তারা সাইন করিয়েছিল, নিখিল পূজারিকে সাইন করিয়েছিল, এই বছর রাহুল ভেকেকে নিয়ে এসেছে। ফলে কিন্তু ইন্ডিয়ান ডিফেন্সে কিন্তু ব্যাঙ্গালোরের কাছে অপশন অনেকগুলো বেড়ে গেছে। তো সেখানে আমরা ব্যাঙ্গালোর এফসির একটা প্লেইং 11 দেখি এবং প্রত্যেক পজিশনে কিরকম অপশন আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। তো জেরাল্ড জারাগোজা সে অ্যাকচুয়ালি কোন সিস্টেমে খেলাবে বলা মুশকিল, বাট আই ফিল যে 4-3-3 বা 4-4-2 এই টাইপের একটা অ্যাটাকিং ফরমেশনে কিন্তু ব্যাঙ্গালোর এফসির কাছে যেরকম টিম আছে তারা কিন্তু যেতে পারে, সেই অপশনটা খোলা থাকছে। এবং সেখানে দাঁড়িয়ে গোলকিপারের কথা বললে ডেফিনেটলি গুরপ্রীত সিং সান্ধু ফার্স্ট চয়েস হবে, সেই খেলবে। ডিফেন্সের কথা বললে ডিফেন্সে কি আরেকটা বিদেশি আসতে পারে, যে বিদেশি সাইনিংটা পড়ে আছে। আইপিএল যে ব্যাঙ্গালোর এফসি কিন্তু এমন একটা প্লেয়ার আনতে পারে যার মেন পজিশনটা হবে সিডিএম, তার সঙ্গে ডিফেন্সেও খেলতে পারে, সেন্টার ব্যাক খেলতে পারে, সেই টাইপের একজনকে নিয়ে আসতে পারে। কারণ ডিফেন্সে ব্যাঙ্গালোর এফসি একটা বিদেশি ইউজ করলেই হবে, দুটো বিদেশি ইউজ করার দরকার নেই। সেখানে আইপিএল যে 4 ডিফেন্সে গেলে জোভানোভিচ অ্যাজ এ ফরেন সেন্টার ব্যাক থাকবে, তার পাশে হয় চিংলেন সানা খেলতে পারে, রাহুল ভেকে রাইট ব্যাক খেলতে পারে এবং তোমার নাওডেম রোশন সিং সে লেফট ব্যাক খেলতে পারে। তো এইটা একটা হবার পসিবিলিটি থাকছে। আদারওয়াইজ কিন্তু যদি রাহুল ভেকে সেন্টার ব্যাক খেলাতে চায়, সেখানে নিখিল পূজারিকে রাইট ব্যাক করে, নাওডেম রোশন সিং লেফট ব্যাক, নাওডেমের আর কি বিকল্প যদি চায় সেখানে জেসেল কার্নেইরো আছে, পরাগ শ্রীবাস আছে, বাট নাওডেম রোশন তো অবভিয়াসলি ভালো প্লেয়ার। তো সেখানে কিন্তু এই দুটো অপশন থাকছে এবং আই ফিল যে রাহুল ভেকের সঙ্গেই কিন্তু যেতে পারে সেন্টার ব্যাক পজিশনে, একটা পসিবিলিটি আছে। ইভেন ব্যাঙ্গালোরে যদি আপফ্রন্টে বেশি বিদেশি প্লেয়ার খেলাতে চায়, সেখানে কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়েও যেতে পারে। নাওডেম রোশন সিং লেফট ব্যাক, নিখিল পূজারি রাইট ব্যাক, দুজন সেন্টার ব্যাক রাহুল ভেকে এবং চিংলেন সানা সিং, তো সেখানেও কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ারে ভর্তি। তো ব্যাঙ্গালোর এফসি চাইলে কিন্তু সেটাও করতে পারে, বাট আমি জোভানোভিচকে রাখছি। এবং সিভাল্ডো সিং এর মতো ইয়ং প্লেয়ারও কিন্তু আছে, ট্যালেন্টেড প্লেয়ার। তো ব্যাঙ্গালোর এফসির কাছে কিন্তু ডিফেন্সে প্রচুর ইন্ডিয়ান অপশন আছে। দেন যদি আমরা চলে যাই মিডফিল্ডে, আমরা 4-3-3 ফরমেশন, এই ফরমেশনই ফার্স্টে দলটাকে দেখছি। তো 3 জন মিডফিল্ডারের কথা বললে সেখানে দেখো দুটো প্লেয়ার তো খেলবে, একটা হচ্ছে আলবার্তো নোগুয়েরা, এই মরসুমের সাইনিং, সে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে। আর একটা হচ্ছে তোমার সেন্ট্রাল মিডফিল্ড থেকে কিন্তু সুরেশ সিং ওয়াংঝাম, সে খেলতে পারে। তবে সিডিএম রোলে ব্যাঙ্গালোর এফসির কাছে কিন্তু সেই লেভেলের অপশান নেই। এবার সেখানে ব্যাঙ্গালোরের কাছে অপশান কি, লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম চিংলেন সানা সিং, তাকেও কিন্তু জেরাল্ড জারাগোজা সে কিন্তু অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার ইউজ করেছিল, যেহেতু মানে পায়ে বল নিয়ে সে ভালো খেলতে পারে, তার সঙ্গে ডিফেন্সিভ এবিলিটি তো আছেই যেহেতু সেন্টার ব্যাক, তো তাকে সিডিএম রোলে ইউজ করা যেতে পারে। অথবা হ্যাঁ 4-3-3 ফরমেশনে না গিয়ে কিন্তু 3-4-3 এই ফরমেশনেও কিন্তু ব্যাঙ্গালোর এফসি চলে যেতে পারে, যেটা আই থিঙ্ক বেশি সুইটেবল হবে। সেখানে ধরো 4 ডিফেন্সে তো দেখালামই, তো 4 ডিফেন্সে যে দুজন সাইড ব্যাক নাওডেম রোশন সিং এবং নিখিল পূজারি, তারা কিন্তু যথেষ্ট তোমার ওভারল্যাপে যেতে পারে, সেই ক্ষমতা আছে। সেখানে 3-4-3 ফরমেশনে গেলে কিন্তু ব্যাঙ্গালোর এফসি এইটা করতে পারে যে ডিফেন্সে মাঝখানে জোভানোভিচ, বাঁ দিকটায় চিংলেন সানা সিং, ডান দিকটায় রাহুল ভেকে, আর দুজন উইং ব্যাক নিখিল পূজারি ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু নাওডেম রোশন সিং। এইটা আই থিঙ্ক ব্যাঙ্গালোরের জন্য বেশি সুইটেবল হবে। এবং মাঝখানে সুরেশ ওয়াংঝাম, যে আর কি সেন্ট্রাল মিডফিল্ড থেকে খেলবে, ডিফেন্সিভ দিকটা একটু বেশি সামলাবে। তার পাশে নোগুয়েরা, যে কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খেলবে, যে কিন্তু অ্যাটাকের দিকটা সামলাবে, খেলা তৈরি করবে মাঝখান থেকে। তো আই থিঙ্ক এইটা বেশি সুইটেবল হচ্ছে 3-4-3 ফরমেশনটা। এবং তার সঙ্গে 3 জন অ্যাটাকারের যদি আমরা কথা বলি, আমরা এক্সপেক্ট করতে পারি যে নম্বর 9 রোলটাতে হয়তো জর্জি পেরিরা ডিয়াজ খেলবে এবং সেখানে এডজার মেন্ডেজকে একটু ডান দিক থেকে আমরা খেলা দেখতে পেতে পারি, কারণ সে উইংয়ে খেলতে অভ্যস্ত, এবং বাঁ দিক থেকে সুনীল ছেত্রী স্টার্ট করতে পারে। তো এইটা কিন্তু ব্যাঙ্গালোর এফসির প্লেইং 11 হতে পারে। আর যদি জর্জি পেরিরা ডিয়াজকে না স্টার্ট করায়, এডজার মেন্ডেজকে অ্যাজ এ স্ট্রাইকার স্টার্ট করায়, সেখানে রায়ান উইলিয়ামস তাকেও ডান দিক থেকে আমরা দেখতে পেতে পারি, বাঁ দিকে সুনীল ছেত্রী। ও তো আমার মনে হচ্ছে এই ফরমেশনটা ব্যাঙ্গালোর এফসির জন্য বেটার লাগছে। আর যদি কোচের মনে হয় যে সুনীল ছেত্রীর সেই ধার নেই 90 মিনিট কন্টিনিউ করার মতো, সুনীলকে স্টার্ট করাবো না, পরের দিকে নিয়ে আসবো, সেখানে বাঁ দিক দিয়ে স্টার্ট করার মতো কিন্তু অনেকগুলো অপশন আছে। শিবাশক্তি নারায়ণের মতো একজন ইয়ং প্লেয়ার আছে, রোহিত দানু আছে, আরও একজন ট্যালেন্টেড প্লেয়ার যার ট্যালেন্ট আমরা এখনো আইএসএল এ সেই লেভেলে দেখিনি, হলিচরণ নার্সারি আছে, যাকে দিয়ে ইচ্ছে কিন্তু স্টার্ট করাতে পারে। সেখানে ব্যাঙ্গালোর এফসির কিন্তু ডিফেন্স লাইনে এবং ফরওয়ার্ড লাইনে অনেকগুলো অপশন আছে। মিডফিল্ডের কথা বললে অবভিয়াসলি নোগুয়েরা আছে, সুরেশ আছে, হর্ষ পাত্রের মতো প্লেয়ারও আছে, যাকে লাস্ট ইয়ার অনেক ভরসা করেছিল অ্যাজ এ সিডিএম।
অপশন তো আছে, তবে মিডফিল্ডে হয়তো আরেকটা অপশন এসে গেলে ব্যাঙ্গালোর এফসির জন্য ভালো। মেবি জিক্সনও তাদের একটা টার্গেট আছে, অথবা হয়তো কোনো যদি ফরেন মিডফিল্ডারকে নিয়ে আসে, ফরেন সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডারকে নিয়ে আসে, ব্যাঙ্গালোর এফসির টিমটা কিন্তু টপ ক্লাস লাগবে। তো সেখানে টিম তো তারা অবশ্যই ভালো বানিয়েছে, টিমটা কিরকম পারফর্ম করে বা সেটা দেখার। তো একটা সময় কিন্তু ব্যাঙ্গালোর এফসি ভারতীয় ফুটবলে রাজত্ব করতো, বাট শেষ কয়েক বছরে তাদের ফর্ম ড্রপ হয়েছে। এবং লাস্ট ইয়ার কিন্তু পার্থ জিন্দালের টুইট দেখে বারবারই মনে হচ্ছিল সে কিন্তু মানে এইবারে এসে ভালো কিছু করতে চায়, টিমের মালিক। তো সেই জায়গাতে টিমটা কিন্তু ভালোই তৈরি হয়েছে ব্যাঙ্গালোর এফসির। ওভারঅল এই টিমটা কিন্তু টপ 4-এর জন্য লড়াই করতে পারে, যদি তাদের টিমটা ঠিকঠাক ক্লিক করে যায়, ট্রফিও জিততে পারে, দেখা যাক। ওভারঅল কিন্তু ভালো লাগছে। এবং সুনীল ছেত্রীর কিন্তু লাস্ট মরশুম, ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার নিয়ে নিয়েছে, এবং এই মরশুমের পর তাকে আমরা ক্লাব ফুটবলেও দেখতে পাবো না। তো ব্যাঙ্গালোর এফসিও চাইবে যাতে সুনীল ছেত্রীকে তার লাস্ট মরশুমে একটা ট্রফি যদি গিফট করা যায়, সেইটা করতে চাইবে। তো সেখানে ওভারঅল তোমাদের ব্যাঙ্গালোর এফসির টিমটা কেমন লাগছে কমেন্টে জানিও। বেস্ট প্লেইং 11 তোমাদের মতে ব্যাঙ্গালোর এফসির কেমন হতে পারে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।